হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসি একাডেমি। পার্লামেন্টের পার্ট 2 থেকে আজকে আমরা আলোচনা করা শুরু করব। আমরা আমাদের যে লাস্ট ক্লাস সেখানে স্পেসিফিক্যালি লোকসভার কম্পিটিশান, পার্লামেন্টের কম্পিটিশান সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং স্পিকার বা ডেপুটি স্পিকার কারা সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, মানে প্রিজাইডিং অফিসার্স কারা তাদেরকে নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা আজকে স্পিকার এবং স্পিকারের কি ফাংশন সেগুলো নিয়ে একটা আলোচনা করব। শুরু করে দেওয়া যাক। দেখো, স্পিকার অফ দ্য লোকসভা, প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে, স্পিকার হলেন প্রিজাইডিং অফিসার অফ দ্য লোকসভা। আমরা জানি যিনি লোকসভাকে প্রিজাইড করেন তিনি স্পিকার, অর্থাৎ লোকসভার যিনি সভাপতিত্ব করেন তিনি হলেন স্পিকার, রাজ্যসভার যিনি সভাপতিত্ব করেন তিনি চেয়ারম্যান। তাহলে প্রিজাইডিং অফিসার, প্রেসিডেন্ট অফ লোকসভা, যাই বলো না কেন, স্পিকার। দ্য স্পিকার ইজ দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড সেরিমোনিয়াল হেড অফ দ্য হাউস। যদি আমি লোকসভার ক্ষেত্রে বলি, সাংবিধানিকভাবে লোকসভার যিনি হেড তিনিও হলেন স্পিকার, এবং আমি যদি বলি সাম্মানিকভাবে তাহলে সেটাতেও কিন্তু লোকসভার যিনি হেড তিনি হলেন স্পিকার। নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে, হি ইজ ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, অর্থাৎ আমাদের লোকসভাতে যে 543টা সিট আছে তার মধ্যে থেকেই কিন্তু স্পিকার নির্বাচিত হবে। স্পিকার কিন্তু নিজে লোকসভার মেম্বার। যেমন বর্তমান স্পিকার আমি যদি বলি, বর্তমানে আমাদের যে লোকসভা চলছে 18তম লোকসভা, সেই লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। তিনি কিন্তু রাজস্থানের কোটা বলে একটা লোকসভা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে লোকসভার স্পিকার হয়েছেন। মানে তিনি কিন্তু আগে লোকসভার মেম্বার হয়েছেন এবং তারপরে স্পিকার হয়েছেন, অর্থাৎ লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু লোকসভার একজন মেম্বারও বটে। নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে, হি অর শি প্রিজাইডস ওভার এ জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যদি কখনো জয়েন্ট সিটিং করাতে হয়, আমরা জানি জেনারেলি অর্ডিনারি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হয়। লোকসভার একটা হাউসে যদি বিল পাস করে যায়, কোনো কারণে যদি সেকেন্ড হাউসে বিলটা আটকে যায়, সেকেন্ড হাউস যদি বিলটাকে রিজেক্ট করে দেয়, সেকেন্ড হাউস যদি কোনো সাজেশনস দেয় যেটা ফার্স্ট হাউস মেনে নিতে পারছে না, বা এমনও যদি হয় যে সেকেন্ড হাউস বিলটাকে পেন্ডিং করে ঝুলিয়ে রেখে দিয়েছে, 6 মাস পরে প্রেসিডেন্ট জয়েন্ট সেশন সামান করেন, এবং এই জয়েন্ট সেশন যখন হয় তখন আলটিমেট লোকসভা রাজ্যসভাকে নিয়ে যখন জয়েন্ট সেশন হয়, অ্যাজ পার আর্টিকেল 108 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের আর্টিকেল 108-এ জয়েন্ট সেশনের কথা বলা আছে। সেই জয়েন্ট সেশনের সভাপতিত্ব যিনি করেন তার নাম হলেন স্পিকার। যদিও যদি এমন হয় যে লোকসভার স্পিকার উপস্থিত নেই, তাহলে কিন্তু লোকসভার ডেপুটি স্পিকার জয়েন্ট সেশনের সভাপতিত্ব করতে পারে। যদি লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই উপস্থিত না থাকে, অন দ্যাট কেস রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনিও কিন্তু জয়েন্ট সেশনের সভাপতিত্ব করতে পারেন। এটা আমরা মাথায় রাখবো। নেক্সট চলে যাই, হি অর শি ক্যান অ্যাডজর্ন দ্য হাউস অর সাসপেন্ড দ্য মিটিং ইন অ্যাবসেন্স 1/10 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস কল্ড কোরাম। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি 1/10 মেম্বার প্রেজেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কোরাম, আচ্ছা কোরাম কি সেটা একটু তোমাদের সাথে আমি ডিসকাস করে নিই। ধরো লোকসভার টোটাল মেম্বার হলো 543, এর 1/10 কত, 54.3। 54.3 মানে আমি যদি রাউন্ড অফ করে নিই 55, অর্থাৎ লোকসভায় যদি কখনো 55 জন মেম্বার উপস্থিত না থাকে, 10%, 1/4 মেম্বার যদি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু লোকসভার নর্মাল প্রসিডিংস হবে না। আমি যদি রাজ্যসভার ক্ষেত্রে বলি, রাজ্যসভার টোটাল মেম্বার 245, এর 10% হলো 24.5, রাউন্ড অফ করে নিলে 25। রাজ্যসভার ক্ষেত্রে যদি 25 জন মেম্বার উপস্থিত না থাকে তাহলে কিন্তু কোরাম মেনটেন যদি না হয় তাহলে কিন্তু হাউসকে আমরা কি করব, হাউসকে আমরা মুলতবি করে দেব। ঠিক আছে, হাউসকে আমরা তখন সেই মুহূর্তে প্রসিডিংস চালু রাখবো না। সেটাই বলা হয়েছে যে অ্যাডজন করে দেয়া, মুলতবি মানে কি, অ্যাডজন করে দেয়া, একটা ফিক্স টাইমের জন্য আমি হাউসকে সাসপেন্ড করে দিলাম। কেন? কারণ সেখানে কোরাম মেনটেন হয়নি। ঠিক আছে, এছাড়া অনেক সময় দেখবে এরকমও হয় যে হাউসে যদি তর্ক বিতর্ক হয় কোনো একটা বিষয় নিয়ে, সেই সময়ও কিন্তু কোরাম না থাকলেও অনেক সময় যদি খুব ঝামেলা হয়, কিছু বিরোধীরা হয়তো খুব চেঁচামেচি করছে, সেই সময়ও মাঝে মাঝে হাউস মুলতবি করে দেখা হয়। মুলতবি করার মানেটা হলো একটা ফিক্স টাইমের জন্য হাউসকে সাসপেন্ড রাখা। নেক্সট যেটা বলেছে, দ্য স্পিকার ডাজ নট ভোট ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স, বাট ইন কেস অফ এ টাই, when the house is divided equally on any question, the speaker is entitled to vote.
পরিষ্কার করে বলা আছে স্পিকার নর্মালি প্রথম ইনস্টেন্সে ভোট দেন না। মানে যখন ধরো একটা বিল, একটা মোশন পাস করানো হচ্ছে, তখন স্পিকার জেনারেলি প্রথম ইনস্টেন্সে ভোট দেন না। কিন্তু কখনো যদি হাউসে 50-50 হয়ে যায়, 50% এদিকে 50% অন্যদিকে, তখন ওই যে ডেডলকটা হচ্ছে, যেটাকে আমরা বলি টাই, যেমন আমরা ফুটবল খেলায় দেখেছি টাই ব্রেকারের একটা কনসেপ্ট আছে, এখানেও টাই ব্রেকারের কনসেপ্ট আছে। এখানে টাই ব্রেকিং ভোটটা কে করছে না স্পিকার করছে। তাহলে স্পিকার ইজ বেসিক্যালি যে ভোটটা দিচ্ছে সেটাকে আমরা বলছি ইন কেস অফ এ টাই। ঠিক আছে, তো সেইটা আছে। তার সাথে দেখো যেটা বলা হচ্ছে, হি অর শি ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট, হিজ অর আর ডিসিশন অন দিস কোশ্চেন ইজ ফাইনাল। আমরা আজকে মানি বিল নিয়ে আলোচনা করব। মানি বিলের ডেফিনেশন 110-এ বলা আছে এবং মানি বিলের কিছু স্পেশাল ফিচার সেটা আর্টিকেল 109-এ বলা আছে। স্পেসিফিক্যালি আমি যদি বলি, যেহেতু পরে আমাকে আলোচনা করতেই হবে, মানি বিল হলো সেই বিল যে বিলগুলোর স্পেসিফিক্যালি ট্যাক্স রিলেটেড। মানি বিল হলো সেই বিল যে বিলগুলো স্পেসিফিক্যালি পাবলিক এক্সপেন্ডিচার রিলেটেড। ঠিক আছে, এই ধরনের বিলের ক্ষেত্রে জেনারেলি সেই বিলটা মানি বিল কি মানি বিল নয়। একটা বিল ধরো ইন্ট্রোডিউস হচ্ছে, ঠিক আছে, সেই বিলটা মানি বিল হিসেবে ইন্ট্রোডিউস যখন হবে সেটা সবসময় লোকসভাতে ইন্ট্রোডিউস করতে হয়। জেনারেলি আমরা বলি অর্ডিনারি বিল যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করা যায়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করা যায়, বাট মানি বিলের ক্ষেত্রে সেই বিলটা কিন্তু সবসময় লোকসভাতেই ইন্ট্রোডিউস করতে হয়। তাই স্পিকার আগে ডিসিশন নেবে যে আদৌ এই বিলটাকে আমি মানি বিল হিসেবে রেকগনাইজ করবো, ইয়েস অর নো। যদি স্পিকার সেটাকে সিগনেচার করে বলে দেয় যে এটা স্পিকারের রেফারেন্স, যেটাকে মানি বিল হিসেবে ট্রিট করতে হবে, তখন সেটাকে মানি বিল হিসেবে ট্রিট করা হবে এবং সেই ডিসিশনটা কিন্তু লোকসভা স্পিকার নিতে পারে। এবং লোকসভা স্পিকারের এই ডিসিশনের এগেনস্টে আমরা কিন্তু কোর্টে অ্যাপ্রোচও করতে পারবো না। তার মানে এটা একটা অ্যাবসলুট পাওয়ার যে লোকসভা স্পিকারকে দেওয়া আছে। লোকসভা স্পিকার ডিসাইডস হুইচ ইজ এ মানি বিল অ্যান্ড হুইচ ইজ নট এ মানি বিল, অর্ডিনারি ফিনান্সিয়াল বিল। ঠিক আছে, তাহলে এই ফাংশনসগুলো আমরা পড়লাম। এছাড়া আমরা আরও যদি কিছু ফাংশন থেকে পড়ে নেব, যেমন ফাংশনের থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভালাঙ্কার, জিবি মাভালাঙ্কার। অফিস 1952 থেকে 1956 তিনি লোকসভা স্পিকার ছিলেন। তিনি কোন পার্টি থেকে বিলং করতেন? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা মাথায় রাখবো এই যে জিবি মাভালাঙ্কারের কথা বলছি, এই জিভি মাভালাঙ্কার, এই জিবি মাভালাঙ্কারকে কিন্তু ফাদার অফ লোকসভাও বলা হয়। এনাকে কিন্তু ফাদার অফ লোকসভাও বলা হয়। তার সাথে এরা বলা হচ্ছে দি ফার্স্ট ফিমেল স্পিকার, প্রথম মহিলা স্পিকারের কথা আমি বলি। ফার্স্ট মহিলা স্পিকার অফ দ্য লোকসভা ওয়াজ মীরা কুমার। মীরা কুমার 2009 থেকে 2014 লোকসভা স্পিকার ছিলেন, পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি 15th লোকসভা স্পিকার ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো প্রেজেন্ট স্পিকার ইনকামবেন্ট, অর্থাৎ বর্তমানে যিনি স্পিকার হিসেবে কাজ করছেন লোকসভার, তিনি কে? ওম বিড়লা। 2024 থেকে রয়েছেন, 18তম লোকসভা স্পিকার। পার্টি হলো ভারতীয় জনতা পার্টি। মাথায় রাখবে তিনি কিন্তু 17th লোকসভারও স্পিকার ছিলেন, অর্থাৎ ব্যাক টু ব্যাক তিনি কিন্তু লোকসভার স্পিকার হলেন। ঠিক আছে, এটা একটু আমরা মাথায় রাখবো। কোন সিট যদি জিজ্ঞেস করে সেটা আমরা মাথায় রাখবো, কোটা। কোটা কোথাকার সিট? রাজস্থান। কোটা রাজস্থান থেকে তিনি লোকসভার মেম্বার হয়েছেন। নেক্সট দেখো কি বলছে, মীরা কুমার অ্যান্ড সুমিত্রা মহাজন আর অনলি টু ওমেন লোকসভা স্পিকার। আমি যদি আরও দুজন স্পিকারের নাম বলি, দুজন মহিলা, এখনো পর্যন্ত লোকসভার ইতিহাসে দুজন মহিলা লোকসভা স্পিকার হয়েছেন। একজন হলেন মীরা কুমার আর একজন হলো সুমিত্রা মহাজন। এটা আমরা মাথায় রাখবো। সুমিত্রা মহাজন 16th লোকসভা স্পিকার, অফিস 2014 থেকে 19, পার্টি ভারতীয় জনতা পার্টি। সুমিত্রা মহাজন 16th লোকসভা স্পিকার, তিনি 2014 থেকে 2019 ভারতীয় জনতা পার্টির স্পিকার ছিলেন। এবং মীরা কুমারের কথা তো আমি অলরেডি বললাম। এবার লোকসভাটা মোটামুটি কমপ্লিট। এর পরের যে ক্লাস, সেখানে আমি রাজ্যসভা নিয়ে আলোচনা করব। রাজ্যসভার একটা ডিটেল ডিসকাশন আমি করব এবং রাজ্যসভার আলোচনাটা কমপ্লিট হওয়ার পর বেসিক কিছু ছোটো ছোটো ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে, যেমন মানি বিল, নো কনফিডেন্স মোশন, 0 আওয়ার, কোশ্চেন আওয়ার। সেগুলো হলে মোটামুটি আমরা লোকসভার এবং রাজ্যসভা কম্পিটিশনের পরে সেই আলোচনাগুলো করে আমরা আমাদের পার্লামেন্ট চ্যাপ্টারটাকে শেষ করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। রাজ্যসভার ক্লাসে নেক্সট দিন আমরা আলোচনা করব ভিএসই একাডেমির পক্ষ থেকে। আমি আশা করি আমাদের এই যে ক্লাস যেটা তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে, সেটা তোমাদের প্রিপারেশনকে আরও অনেকটা
মজবুত করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।